হ্যাঁ, এবার রেকর্ডিং চালু অবস্থায় আছে। যাই হোক, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখবো প্রশ্নগুলোকে। এগুলো একটু আগে যেটা হচ্ছিল, এই তোমাদের রেজাল্ট নিয়ে আলোচনা হচ্ছিল, যে কেউ 4 পেয়েছো, কেউ 2 পেয়েছো, এরকম একটা সহজ প্রশ্নের উপর। প্রথমে দেখো, আমরা এনভায়রনমেন্ট এর অ্যাটমসফিয়ারটাকে নিয়ে আলোচনা করব। কেন ভুলগুলো হলো লক্ষ্য করবে। The part of atmosphere region which contains constant gases with known composition is called. এটা কোন রিজিয়ন? দুটো স্ফিয়ার রয়েছে, একটা হোমোস্ফিয়ার আর একটা হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ারে কি লক্ষ্য করা যায় না, গ্যাসগুলির যে বিন্যাস অর্থাৎ সমজাতীয়। আর হেটেরোস্ফিয়ার মানে সেই জায়গাগুলো, এক একটা জায়গা এক এক রকম, কোথাও ঘনত্ব বেশি, কোথাও ঘনত্ব কম, কোথাও ফাঁকা ফাঁকা, কোথাও একটু ঘনত্বটা বেশি, এরকম। কিন্তু হোমোস্ফিয়ার মানে কি, সমজাতীয়, অর্থাৎ সমানভাবে সুষম বন্টন করা রয়েছে এয়ারে, অর্থাৎ কনস্ট্যান্ট কম্পোজিশন। তাহলে আমরা কি বলবো? হোমোস্ফিয়ারটাকে আনসার। ঠিক আছে। হোমোস্ফিয়ারের মধ্যে কি কি পড়ে? নিচের দিকে 3টি, আর হেটেরোস্ফিয়ারের মধ্যে উপরের দিকে 2টি, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার হচ্ছে হোমোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার, এই দুটি হচ্ছে হেটেরোস্ফিয়ার। ক্লিয়ার? নেক্সট, question number 2. Which of the following gas is largest level in atmosphere? এটা তোমরা বলো কোনটা হবে, এটা সহজ। কোনটা লার্জেস্ট লেভেল? নাইট্রোজেন। কত পার্সেন্টেজটা কত? 78 পয়েন্ট সামথিং। হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ এটা নাইট্রোজেন হবে নিঃসন্দেহে, এটা ডাইরেক্ট কোশ্চেন। নেক্সট, in which layer temperature is increased as altitude increased? কোনটা অ্যান্সার হবে? আমরা জানি ট্রোপোস্ফিয়ারে কি হচ্ছে, টেম্পারেচার কি হচ্ছে, ডিক্লাইন করছে। ট্রোপোস্ফিয়ারে টেম্পারেচার যত উপরের দিকে যাব আমরা, টেম্পারেচার তত কমতে থাকে। যেমন মাউন্ট এভারেস্ট এক্সাম্পল হিসেবে মনে রাখবে। ঠিক আছে, মাউন্ট এভারেস্টে কি না, যত উপরের দিকে চড়তে থাকে তত ঠান্ডা, শীতল হতে। নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ারের কথা এখন বাদ দাও, তারপরে কি আসছে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা দেখেছি যত উপরের দিকে যাব তত উষ্ণতাটা বাড়বে। তার কারণ কি না, ওজোন লেয়ারের জন্য। ওজোন লেয়ারে কি হয়, ক্রমাগত বিক্রিয়া হয়, সেই জন্য এই জায়গাটা বা আল্ট্রাভায়োলেট রে অ্যাবজর্ব করতে পারে, যে জন্য এই বিক্রিয়ার ফলে এবং এই রেটাকে অ্যাবজর্ব করে বলে এই জায়গাটা কি হচ্ছে, উত্তপ্ত অবস্থায়। যত উপরের দিকে যাব তত উত্তপ্ত অবস্থা, অর্থাৎ টেম্পারেচার ইনক্রিজড অ্যাজ অল্টিটিউড ইনক্রিজ। উপরের দিকে গেলে, অল্টিটিউড মানে উচ্চতা, উচ্চতা বাড়তে থাকলে টেম্পারেচার বাড়তে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার হবে। আর মেসোস্ফিয়ারেও তাই, ওই উপরের দিকে গেলে টেম্পারেচার আবার কমতে থাকে। আর একটা স্ফিয়ার আছে যেখানে টেম্পারেচার বাড়ে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, থার্মোস্ফিয়ারে কি না, আয়নোস্ফিয়ার আছে, আয়ন গুলো আছে, এই এবং ম্যাগনেটোস্ফিয়ার আছে, এই কারণে বৃদ্ধি। তো এখানে অপশনে যে অ্যান্সার গুলো রয়েছে তার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার হবে। ঠিক আছে, নেক্সট,
কোশ্চেন হচ্ছে ম্যাচ লিস্ট। একটা সহজ ম্যাচিং দেওয়া আছে না, লেফট সাইডের সঙ্গে রাইট সাইডের ম্যাচ করতে হবে। ভালোভাবে দেখো, এটা সবাই পারবে। স্ট্র্যাটোস্ফিয়ার, বলো স্ট্র্যাটোস্ফিয়ার কোনটা হবে? Sir, जेट jet aircraft. স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা বলেছিলাম যে শান্ত মণ্ডল, অর্থাৎ অর্থাৎ এই লেয়ারে বিমান চলার মানে জেট প্লেন চলাচল করতে পারে। তো এটা সরাসরি এটাই হবে, মানে সোজাসুজি সম্পর্ক এটা। নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে মনে পড়ছে কি হবে বলো তো? Meteors बानी burning. হ্যাঁ, এটা হবে, এটা হবে। নেক্সট অর্থাৎ উল্কাপাত, তারা খসা, এইসব যেগুলো বলি আমরা, সেগুলোর বার্নিং হয়, পুড়ে ছাই হয়ে যায় এই লেভেলে। নেক্সট থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে কি বৈশিষ্ট্য? The reflection of radio wave. আমরা জানি Radio wave. রিফ্লেকশন অফ চারেরটা। রেডিও ওয়েভ হচ্ছে আয়োনোস্ফিয়ারে হয়। তো আয়োনোস্ফিয়ারটা কোথায় থাকে? আয়োনোস্ফিয়ারটা থার্মোস্ফিয়ারের মধ্যেই থাকে, তাই ওখানেই রিফ্লেক্ট হয় রেডিও ওয়েভটা। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য আর যেটা বাকি থাকলো সেটা ওয়েদার, ক্লাউড, ঝড় বৃষ্টি, বজ্রপাত, থান্ডারস্টর্ম, এই সমস্ত কিছু কোথায় হয়? ট্রোপোস্ফিয়ার হয়। এই হচ্ছে ম্যাচ লিস্ট। ক্লিয়ার? নেক্সট 5, ওজোন ডে ইজ অবজার্ভ। এটা কারো জানা আছে? 16 September. 16th সেপ্টেম্বর, রাইট, এটা ওজোন ডে। নেক্সট এটা কি হবে? ম্যাগনেটোস্ফিয়ার ইজ অবজার্ভড ইন আপার পার্ট অফ থার্মোস্ফিয়ার, আর আয়োনোস্ফিয়ার ইজ অবজার্ভড ইন লোয়ার পার্ট অফ থার্মোস্ফিয়ার। এ আর বি দুটো ঠিক কিনা, দুটোই মিথ্যা কিনা, আর একটা ঠিক একটা ভুল কিনা, এরকম কোনটা হবে? তো মনে করে দেখো যে থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে নিচের দিকের অংশটাতে আয়োনোস্ফিয়ার থাকে, এর ঘনত্ব বেশি দেখা যায়, এবং উপরের দিকের অংশটাতে ম্যাগনেটোস্ফিয়ার। সেটাই বলা আছে, ম্যাগনেটোস্ফিয়ার অবজার্ভ ইন আপার পার্ট অফ দ্য থার্মোস্ফিয়ার, আর আয়োনোস্ফিয়ার হচ্ছে লোয়ার পার্ট। তাহলে এটা দুটোই ঠিক, বোথ ট্রু হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আর ট্রু? কোনটা ট্রু? ওজন হোল মোস্টলি ফাউন্ড ইন অ্যান্টার্কটিকা। ট্রু না ফলস? ट्रू ঠিক सर স্যার। ট্রু। এই এখানে কিন্তু প্রথম ওজন হোল দেখা যায়, এবং বর্তমানে যে ওজন হোল, অর্থাৎ এই এরিয়াতে ওজন হোলের পরিমাণটা হচ্ছে সব থেকে বেশি, এটা সত্য। নেক্সট হচ্ছে হটেস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার, থার্মোস্ফিয়ার। এটা কি ট্রু না ফলস? सर এটা তো ট্রু। অর্থাৎ অ্যাটমসফিয়ারে যে সমস্ত লেয়ার আছে তার মধ্যে এটা হচ্ছে হটেস্ট। কোল্ডেস্ট লেয়ার মেসোস্ফিয়ার, ট্রু না ফলস? ऑल द अबव सर এটাও ট্রু। ট্রু। তাহলে অল দা অ্যাবাভটা হচ্ছে আনসার। ঠিক আছে, সহজ প্রশ্ন ছিল, অর্থাৎ ডাইরেক্ট যা আমরা পড়েছি সেগুলোই প্রশ্নে রাখা হয়েছে, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা জানাতে। তো এখানে যদি ভুল করো তাহলে মেন পরীক্ষায় তো আরো সমস্যায় পড়বে। দিনের বেলা আয়োনোস্ফিয়ারের কয়টি রিজিয়ন দেখা যায়? আমরা বলেছিলাম, মনে পড়ে, যে ডি, ই, F1, F2 এই সমস্ত রিজিয়ন দেখা যায়।
এটা দেখা যায়, আর একটা সময় এফ দেখা যায় আর ই দেখা যায়। কখন কোনটা দেখা যায়? এটা একটা সময় দেখা যায় আর এটা একটা সময়। তাহলে ডে টাইম, প্রশ্ন হচ্ছে ডে টাইম, দিনের বেলায় কোন দিকটা দেখা? কি স্যার এই জিনিসগুলো একটু দেখুন, আমি একটু জানার চেষ্টা করি, বলেন না। বলতে পারবে কেউ? স্যার DE F1 F2 টা দেখা রাইট। অর্থাৎ আয়োনোস্ফিয়ার যে রিজিয়ন গুলোতে ভেঙে যায়, মানে দিনের বেলা সূর্যের তাপে, অতিরিক্ত তাপের জন্য কি হয়, বেশি মানে রিজিয়ন গুলো ভেঙে ভেঙে অনেকগুলো ঘনত্বের সৃষ্টি করে। কিন্তু ডিফারেন্স গুলো ভালো বোঝা যায় কিন্তু। আর রাতের বেলা এই F1 F2 একসঙ্গে মিশে গিয়ে একটাই রিজিয়ন তৈরি করে, আর ডি রিজিয়নটাকে খুঁজে পাওয়া যায় না, কারণ এখানে যে আয়ন গুলো থাকে সেগুলো স্বাভাবিক গ্যাসে পরিণত হয়ে যায় আর আয়ন অবস্থায় থাকে। ই রিজিয়ন থাকে আর এফ রিজিয়ন থাকে রাতে, আর দিনের বেলা হচ্ছে DE F1 F2 এই পার্টে ভাগ হয়, 4টি পার্টে ভাগ হয়। ঠিক আছে, তাহলে এটা মনে থাকার কথা, এটা তো ক্লাসে হয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোথায় অবস্থিত? থার্মোস্ফিয়ার। রাইট, থার্মোস। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কনস্ট্যান্ট গ্যাস? কোনটি আর্গন কনস্ট্যান্ট? আর্গন। আর্গন। আমরা বলেছিলাম যে নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন এগুলো হচ্ছে কনস্ট্যান্ট গ্যাস। আর এখানে যেভাবে লেখা আছে এটা CO2, অর্থাৎ CO2 এভাবে হয়, এখানে ফরম্যাটটা এরকম আছে, CH4, মিথেন, H2O, ওয়াটার ভ্যাপার, জলীয় বাষ্প, এগুলো ভ্যারি করে, কনস্ট্যান্ট থাকে, একই রকম থাকে, পলিউশনের সঙ্গে বা পরিবেশের ওয়েদারের সঙ্গে ডিপেন্ড করে, ভ্যারি করে, ঠিক আছে, চেঞ্জ হতে থাকে। নেক্সট, হচ্ছে আমাদের প্রশ্ন লিথোস্ফিয়ার, অর্থাৎ ওটা অ্যাটমসফিয়ার হলো, এবার লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ারে প্রশ্নগুলো একটু হয়তো দু একটা ঘুরিয়ে প্রশ্ন ছিল, কিন্তু বেশিরভাগই পেরে যাওয়ার উচিত ছিল। স্যান্ডস্টোন ইজ হুইচ টাইপ অফ রক? কি ধরনের রক স্যান্ডস্টোন? সেডিমেন্টারি। Sedimentary. হ্যাঁ, Sedimentary. সেডিমেন্টারি হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ মেটামরফিক রক? কোনটা রূপান্তরিত? এটা তো স্লেট হবে। Slate. স্লেট। স্লেট মনে পড়ছে? আর নেক্সট, এটা হয়তো তোমাদের জানা নাও থাকতে পারে, কারণ ক্লাসের সরাসরি এটা হয়। রিং অফ ফায়ার। রিং অফ ফায়ার কাকে বলা হয়? না, এটা মনে রাখবে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেখানে আগ্নেয়গিরি লক্ষ্য করা যায়, মানে যে একটা বেল্ট, একটা রিজিয়ন যেখানে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে, মনে করে এখানে আগ্নেয়গিরি, এখানে আগ্নেয়গিরি, এরকম প্রচুর আগ্নেয়গিরি রয়েছে, সেই অঞ্চলটাকে বলা হয় রিং অফ ফায়ার। ঠিক আছে, তো অগ্নুৎপাত হয়, মনে রাখবে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আর্থকুয়েক, এবং সেজন্য ভূমিকম্পও হয় সেখানে। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভলকানোস, অর্থাৎ আগ্নেয়গিরির সঙ্গে রিলেটেড, এটাও ঠিক। এবং গোজ রাউন্ড দ্য স্পেসিফিক ওশিয়ান। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফরেস্ট ফায়ার না, ফরেস্ট ফায়ার মানে বনে জঙ্গলে আগুন লেগে যায় হঠাৎ করে, দাবানল, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড না। তাহলে রিং অফ ফায়ার মানে বুঝবো আমরা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে ভলকানো হয়, অর্থাৎ আগ্নেয়গিরি রয়েছে, তাদের অগ্নুৎপাত হয়,
এবং তার ফলে সেখানে ভূমিকম্পও হয়। তাহলে এই তিনটি জিনিস অর্থাৎ 1, 2, 3 হচ্ছে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ রিং অফ ফায়ারের সঙ্গে রিলেটেড। 1, 2, 3। নেক্সট, ম্যাচ লিস্ট। কি হবে এটা? এটা তো সহজ ছিল। দেখো, যেগুলো পারবে একদম কম সহজ, ইগনাস অর্থাৎ আগ্নেয় কোথা থেকে হয় না ভলকান। এটা ম্যাচ হলো, ম্যাচিং হলো। তারপর মনে করো মেটামর, রূপান্তরিত। আমি বলেছিলাম যে কেমিক্যাল প্রসেস বা প্রেসার, হিট অ্যান্ড কেমিক্যাল প্রসেস, তার প্রভাবে শিলা রূপান্তরিত। সেডিমেন্টারি, লেয়ার অর্থাৎ স্তরীভূত, অর্থাৎ স্তর পড়ে পড়ে তৈরি হয়, মানে পলির যে লেয়ার বা সেডিমেন্টারি রকের লেয়ার দেখা যায়, সোজা কথা। ইরোশন, ক্ষয়কাজ। ক্ষয়কাজ কিসের মাধ্যমে হয়? এটা দুটো ওয়াটার হয়েছে, একটা ওয়েদার হবে, যাই হোক। তো ওয়েদারের প্রভাবে এবং ওয়াটারের প্রভাবে কি হয়? ক্ষয় হয়। এটা হচ্ছে ম্যাচ লিস্ট, কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, arrange the following types of soil according to darkest to lightest কালার অনুযায়ী সাজাতে হবে। হিউমাস সয়েল, হিউমাস রিচ সয়েল, স্যান্ডি সয়েল আর ক্লে সয়েল। কোনটার কালার কালো হবে, মানে কালোর দিক থেকে সাদা বা উজ্জ্বল, উজ্জ্বলতার দিক দিয়ে সাজাবে। তো বালি, সাধারণ বালির পরিমাণ যেখানে বেশি থাকবে সেটা উজ্জ্বল বেশি হবে, আর কাদা যেখানে থাকবে সেটা কালার ভাবে, তার কালার থাকে একটু গাঢ় কালার হয়। এবং হিউমাস মানে পচনশীল বস্তু, জীবদেহ ইত্যাদি, পচনশীল জীবদেহ যেখানে থাকবে হিউমাস রিচ, সেটা বেশি ব্ল্যাক হবে। এবং তারপর কি হবে? ক্লে হবে, তারপর কি হবে? স্যান্ডি সয়েল। তাহলে কি হচ্ছে? হিউমাস এ হচ্ছে 1, সি, বি, এরকম ভাবে সাজাতে হবে। এর কালারটা হচ্ছে সব থেকে কালো, এখানে যে কটা দেওয়া তার মধ্যে। ক্লে হচ্ছে তারপর, এবং স্যান্ডি সয়েল হচ্ছে তারপর। এগুলো কমন সেন্স, ঠিক আছে? আমরা তো সয়েল পড়েছি এবং ওখান থেকে কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করে। সবসময় যে যেটা পড়েছো একদম ডাইরেক্ট কোশ্চেন আসবে তা কিন্তু না, এরকম ঘুরিয়েও দিতে পারে। এটা কি স্মলেস্ট টু লার্জেস্ট, কি এটা সাইজ, এটা নিয়ে এনটিএ এক্সামে একবার এসেছিল। স্মলেস্ট টু লার্জেস্ট অনুযায়ী সাজানো হয়। একটা হবে ক্লে, সিল্ড, স্যান্ড, গ্রাভেল। ক্লে হচ্ছে হ্যাঁ, সব আমাদের থেকে একটু- ছোট। হ্যাঁ, ঠিকই বলেছো, ক্লে তো ছোট, গ্রাভেল বড়, সিল্ড, স্যান্ড, হ্যাঁ এটাই হবে। ঠিক আছে, এটাই সঠিক অর্ডার। অর্থাৎ ওই এই কণাগুলোর সাইজ অনুযায়ী সাজাতে হবে। এটা হচ্ছে ছোট থেকে স্মলেস্ট টু লার্জেস্ট, যেমন ভাবে বলা থাকে সেই অনুযায়ী সাজানো। তো এগুলো তো সহজ ছিল, এটা ডাইরেক্ট প্রশ্ন ছিল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সয়েল হ্যাভ দ্য অ্যাট্রিবিউটস অফ ক্র্যাকস অ্যান্ড স্ট্রিংস ইন ড্রাই কন্ডিশন? এটা বলো, এটাও সহজ। স্যার, প্রথমে এটা হবে ব্ল্যাক ক্লে সয়েল। হ্যাঁ, ব্ল্যাক সয়েল। মনে পড়ছে যে ব্ল্যাক সয়েলকে বলা হয় সেলফ প্লাউইং, অর্থাৎ এর মধ্যে প্রচুর ক্র্যাক দেখা যায়। অর্থাৎ মনে করো এটা সয়েলের টুকরো বা জমি একটা, প্রচুর ক্র্যাক দেখা যায়।
অর্থাৎ ফেটে যাচ্ছে, তারপর কি হচ্ছে সেগুলো শ্রিঙ্কস হয়ে যাচ্ছে, গুঁড়ো হয়ে তোমার, অর্থাৎ সেলফ প্লাউইং হয়ে যাচ্ছে, অর্থাৎ নিজে নিজেই যেন চাষ দেওয়ার আর বিশেষ প্রয়োজন থাকে না। এরকম ব্ল্যাক সয়েল। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য রেড কালার? রেড সয়েলের যে রেড কালার হয় তার কারণ Iron, sir. Iron. আয়রন রিচ, ফেরিক অক্সাইড থাকে, আয়রন রিচ। ফেরিক মানে হচ্ছে আয়রন, ফেরিক তোমার আয়রনের সংকেত, হয়তো মনে থাকবে অনেকে। তো আয়রন রিচ থাকার জন্য রেড কালার। নেক্সট ম্যাচ লিস্ট। ব্ল্যাক সয়েল, অ্যালুভিয়াল সয়েল, Sir, exam. স্যালাইন সয়েল, পিট সয়েল। কি হবে দেখো, Sir, screen টা একটাও দেখতে যদি পাচ্ছেন জানো, স্যার? দেখা যাচ্ছে না সবার? আমি তো দেখতে পাচ্ছি না স্যার। বাকিরা স্যার দেখতে পাচ্ছি তো। তুমি দেখতে লিভ করে আরেকবার পাচ্ছি। জয়েন। তুমি বোধহয় অন্যটাকে পিন করে ফেলেছো। দুটো সেনেটের দেখো দুটো লোগো থাকবে, তার মধ্যে একটা টাচ করে চেঞ্জ করো। না হলে কেটে জয়েন করো। এখানে দেখো, যদি এগুলো না পারো, মনে করো একটা জানা, একটা দুটো জানা, একটু বুদ্ধি করে কাজ করতে হবে। দেখো আমরা অপশন গুলোতেও চলে এসেছি। এবার দেখো, একটাও পারবে এরকম একটা লিঙ্ক কর যে এটার সঙ্গে এটা ম্যাচ হবে, বলো। স্যার ব্ল্যাক সয়েল রেগুর মৃত্তিকা। ব্ল্যাক ব্ল্যাক সয়েলটা রেগুর, আর স্যার অ্যালুভিয়ালটা স্যার Black- খাদারান ভাঙা। স্যালাইন সয়েলটা উষারা হবে স্যার। তাহলে পিট হবে হিস্টোরি। A4 যেগুলো আছে সেগুলো নেবে, A3 হবে না। ঠিক আছে, কেটে গেল, সহজ। A4 সেগুলো নিয়েছি। আর কি বললে আরেকটা? কোনটা স্যালাইন বললে? সয়েলটা উষারা সয়েল হবে স্যার। অ্যালুভিয়ালটা উসারা স্যালাইন হবে। হবে স্যার উষারা। খাদার এন্ড ভাঙ। স্যালাইন সয়েলটা স্যার, স্যালাইন সয়েলের অপর নাম উষারা সয়েল। আচ্ছা, সি হচ্ছে তাহলে 3। তো C3 যেটাতে আছে সেটা নেব, এটা কেটে দেবো, হবে না। C1 আছে, C1 হবে না, কেটে দেবো। এরকম ভাবে খুঁজে। আবার যার মনে হচ্ছে ধরো এটা সিটা ধরো জানা নেই, অ্যালুভিয়ালটা জানা আছে, তো অ্যালুভিয়াল কি মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে সেটা নেব। অ্যালুভিয়াল এখানে বি বলছে 2, দেখো B2 বলছে দুটোতেই, সুতরাং এটা হবে, অর্থাৎ এখানে বোঝা গেল না, মনে করো নিলাম। আবার ডি আছে মনে করো, পিট সয়েল, D1 হিস্টোসল, আর ডি বলছে, আর একটা বলছে 3 উষারা। এইভাবে খুঁজে খুঁজে অপশন কেটে দিতাম, দিয়ে পেয়ে যাবে। তাহলে কি হলো, ব্ল্যাক সয়েলটা হচ্ছে রেগুর সরাসরি নাম, অন্য নাম। অ্যালুভিয়াল হচ্ছে খাদের ভাঙার, অর্থাৎ এই বৈশিষ্ট্য রয়েছে। কোনটা খাদের কোনটা ভাঙার? একটা নিউ অ্যালুভিয়াল আর একটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল। নিউটাকে কি বলা হয়, ওল্ডটাকে কি? স্যার নিউটা তো খাদার। আর ওল্ড ভাঙার। স্যালাইন হচ্ছে উসারা সয়েল, সরাসরি প্রশ্ন। আর তাহলে পড়ে থাকলে একটা পিট সয়েল, যেটাকে বলা হয় হিস্টো সয়েল। ঠিক আছে। Next question number 10. Which of the following is are cause of soil degradation? মৃত্তিকা ক্ষয়ের কারণ, সয়েল ডিগ্রেডেশনের কারণ। স্যার অল অফ অ্যাবাভ। দেখো, ডিফরেস্টেশন মানে বন জঙ্গল, মনে করো যত আমরা কেটে ফেলবো তত সয়েল ডিগ্রেডেশন, স্বাভাবিক, মাটি ক্ষয় হতে হতে দূরে চলে যায়। ওভারগ্রেজিং, পশুপালন করলে ওই
তারা যে জায়গায় চরে সে জায়গার মাটি ক্ষয় হয়, প্রচুর ক্ষয় হয়। একটা দুটো আহ গরু ছাগল দিয়ে হয়তো বুঝতে পারবে না, কিন্তু দেখবে যেখানে ফুটবল খেলা হয় বা ক্রিকেট খেলা হয় সেসব গ্রাউন্ডে গরু ছাগল এলাও নেই। তার কারণ কি? তাদের পায়ে মাটির ক্ষয়। যাই হোক, যে যে জায়গাতে প্রচুর পরিমাণে এই সমস্ত ওভার গ্রেজিং হয় সে জায়গায় মাটির ক্ষয়। ওয়েদারের কারণে ক্ষয় হয়, অতিরিক্ত তাপ, অতিরিক্ত বৃষ্টি, এগুলোর জন্য ক্ষয় হয়, ক্ষয় হতে, অর্থাৎ অল দা সবকটাই। ঠিক আছে, কারো কোনো কনফিউশন নেই তো? দেখো, রেকর্ডিংটা তো বন্ধ হচ্ছে না। ঠিক আছে, নেক্সট ক্লাসের কথা আমি বলে দিচ্ছি। নেক্সট টেস্টের কথা নেক্সট ওয়েনেসডে হবে 10টার সময়। তোমরা চেষ্টা করবে 15 মিনিটের মধ্যেই কমপ্লিট করা, অর্থাৎ আমি টাইমটা দিয়ে দেবো। যদি প্রশ্ন সংখ্যা বেশি থাকে তাহলে 15 মিনিটের জায়গায় হয়তো 20 মিনিট দিয়ে দেবো। সেই টাইমের মধ্যে তোমরা, টপিকটা হচ্ছে ওই যা পড়ানো হবে শনিবার রবিবার তার উপর। ঠিক আছে, স্যার স্যাটারডের ওপর, স্যাটারডে তো ইভিএস হবে আর সানডে তো মানে রোববার তো আপনি বললেন অঙ্ক না না, হচ্ছে। হ্যাঁ ম্যাথগুলো সরাসরি যেহেতু ক্লাসে প্র্যাকটিস হবে সেজন্য ম্যাথের টেস্ট এখন নেওয়া হবে, পরে নেওয়া হবে। তাহলে স্যার ইভিএস এর ওপর। হ্যাঁ, শুধু ইভিএস এর উপর। ঠিক আছে, তো স্যার আমাদের তো টিচিংটা পড়া হয়ে গেছে, তাহলে টিচিং এর উপরে এখন নেবেন না? না, টিচিং এর প্র্যাকটিস হয়েছে, টিচিং এর টেস্ট হয়েছে, টিচিং পরে আবার নেওয়া হবে। ঠিক আছে, এখন যেগুলো ক্লাস হবে সেগুলোর উপর টেস্ট হবে। তো নেক্সট ওয়েডনেসডে ওই 10টার সময় টেস্ট হবে এবং তারপর প্রশ্নগুলো আলোচনা করবে। স্যার আর তোমরা দেখবে স্কোর গুলোর প্রতি নজর দাও, অর্থাৎ ওই দিচ্ছি ইচ্ছে গেল দিলাম এক্সাম, এরকম করো না। তাহলে বুঝতে পারবে যে কোথায় ফলটা হচ্ছে, সমস্যাটা কোথায় হচ্ছে। আর পড়ানোর পর তোমরা পড়ছো তো, মানে পিডিএফটা পড়ছো নাকি শুধু ক্লাসটা করছো? সেটা করলে হবে না, পিডিএফটাকে একবার পড়তে হবে মিনিমাম। পড়িয়ে নেওয়ার একদিন দুদিন পরেই ওটাকে একবার পড়ে নেওয়া দরকার, তা না হলে কিন্তু মনে থাকবে না, আয়ত্ত করতে পারবে। ঠিক আছে স্যার তাহলে, হ্যাঁ বলো। স্যার বলছি স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি। টেস্টের কি এটা, টেস্টের যে প্রশ্নপত্র দিচ্ছেন ওটা কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ওর লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আর সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেলে চলে যাবে। ইমেলে আচ্ছা যদি খুঁজে না পাও, ভালো করে দেখবে সোশ্যাল প্রমোশন বা ইনবক্স, এই তিনটি জায়গার মধ্যে যে কোনো একটাতে পাবে, সোশ্যাল প্রমোশন, ইনবক্স। ঠিক আছে স্যার। স্যার স্যার অন্য একটা জায়গা থেকে একটা প্রশ্ন ছিল, করবো স্যার, বলবো স্যার? হ্যাঁ বলো বলো। বলছি স্যার যে চিঠির মাধ্যমে যে আদান প্রদানটা হচ্ছে, কমিউনিকেশনটা হ্যাঁ হচ্ছে, সেটা কি ধরনের হ্যাঁ, কমিউনিকেশন, ভার্বাল না নন ভার্বাল হবে? প্রশ্নটা কি আছে, শুধু ভার্বাল নন ভার্বাল না আরো অন্য কিছু আছে? এর সঙ্গে আরেকটা ছিল স্যার, আমার মনে নেই প্রশ্নটা পুরোপুরি। এই দুটো যে অপশন বলছো তার মধ্যে থেকে ভার্বাল। ভার্বাল হবে স্যার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। আর আরেকটা হচ্ছে স্যার মেথোডোলজিটা ভার্বাল একটু ভার্বাল হবে, তার কারণটা বুঝে নেবে। যে কারণটা হচ্ছে যে তোমার এখানে রিটেন ফরম্যাটে যাচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ যা স্যার। কিছু মানে লিখিত বা মুখে বলা হয়, মানে স্পিক ওয়ার্ড বেসড কমিউনিকেশন মানে ভার্বাল।
আছে? নন ভার্বাল তো গেস্টার পশ্চার ওগুলো থাকছে। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার আরেকটা হচ্ছে মেথোডোলজিটা, এটা ওই রিসার্চের ক্ষেত্রে মেথোডোলজিটা বিষয়টা একটু যদি এক দু লাইনে একটু বলে দেন স্যার। মেথোডোলজি বিষয়টা কি বলবো, কোনটা? আসলে কি মেথোডোলজিটা কি স্যার, রিসার্চের ক্ষেত্রে যে মেথোডোলজিটা ইউজ করা হয়? না, রিসার্চের ক্ষেত্রে দেখো এখানে কারোরই রিসার্চটা হয়, এই ব্যাচে কেউই রিসার্চ কারোরই। এটা তুমি তাহলে আমাকে আলাদা ভাবে বলো, ঠিক সব আছে স্যার, কনফিউজড হয়ে যাবে, নতুন সব স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে স্যার। তুমি তো রিএডমিশন নিয়েছো, তাই হুম, ওদের অসুবিধা। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট টেস্টটা Thank you. তোমরা অ্যাটেম্প্ট করো, নেক্সট টেস্টটা তোমরা ভালোভাবে দাও। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম।